আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। পূর্ববর্তী ভিডিওতে আমরা এক্স-রেস অফ রেসপিরেটরি প্যাথোলজিস নিয়ে জেনেছি। ওটা আসলে আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমাদের জন্য সেকেন্ড ইম্পর্টেন্ট যেই জিনিসটা আছে আমাদের এক্স-রের জন্য আমাদের মেডিসিনে, সেটা হচ্ছে এক্স-রেস অফ সিভিএস। তো এর ভিতরে আবার 3টা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের কার্ডিওমেগালি, টেট্রালজি অফ ফ্যালোট এবং পালমোনারি ইডেমা। বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা জানবো, কিন্তু এগুলো আসলে আমাদের পরীক্ষার জন্য অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে আমাদের লাগতে পারে। এর ভিতরে আবার কার্ডিওমেগালি নিয়ে যেহেতু অলরেডি আমি একটা প্রথম ভিডিওতে বলে রেখেছি, তো এখানে আর বলবো না। কেউ যদি না দেখে থাকেন তাহলে আমার সাজেশন বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, এখানে আমি দিয়ে রাখছি। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো আমরা প্রথমে জানবো পেরিকার্ডিয়াল এফিউশন নিয়ে। তো আমরা মনে করি এটা হার্ট, এবং আমরা জানি হার্টের চারিদিকে কী থাকে, পেরিকার্ডিয়াম। কোনো কারণে যদি এই পেরিকার্ডিয়ামের ভিতরে ফ্লুইড জমে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে পেরিকার্ডিয়াল এফিউশন, জাস্ট লাইক প্লিউরাল এফিউশন। যেরকমটা প্লিউরার 2টা লেয়ার মানে ভিসেরাল এবং প্যারাইটাল লেয়ারের ভিতরে যখন ফ্লুইড জমেছিল সেটাকে আমরা বলেছিলাম প্লিউরাল এফিউশন। একইভাবে এই পেরিকার্ডিয়ামের ভিতরে যদি কোনো কারণে ফ্লুইড জমে সেটাকে আমরা বলবো পেরিকার্ডিয়াল এফিউশন। তো পেরিকার্ডিয়াল এফিউশনের যদি বাইরে পানি জমে তখন হার্টটাকে কী করবে, কম্প্রেস করবে না, তো হার্টটারও তো চুপসে যাওয়ার কথা, তাই না? কিন্তু এক্সরেতে দেখবেন এই হার্টটা অনেক বেশি বড় দেখা যায়, মানে কার্ডিওমেগালি দেখা যায়। এর কারণ কি, এর ভিতরে যে ফ্লুইডগুলো থাকে এটা আসলে আমরা তো এক্সরে ফিল্মটা মেলে দাঁড়িয়ে নিই, তো দেখা যায় যে ফ্লুইডগুলো আছে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ফ্লুইডগুলো নিচে চলে আসে এবং উপরের দিকে একটা সরু অঞ্চল দেখা যায় আমাদের হাইলামের কারণে। এরকম একটা জিনিস দেখা যায়। তো এটা হচ্ছে আমাদের চামড়ার তৈরি ওয়াটার বোটল হয়তো আমাদের দিকে দেখা যায় না, কিন্তু মরুভূমির দিকে বা গ্রীষ্মপ্রধান দেশে অনেক চলে আর কি। তো এই চামড়া যেরকম ওয়াটার বোটল হয় অনেকটা ওইরকম দেখা যায়। এই কারণে এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে ওয়াটার বোটল সাইন, মানে একটা ফলস কার্ডিওমেগালি টাইপের একটা জিনিস পাই। তো আমরা দেখলে আমরা ভালো বুঝবো, চলুন দেখি। তো আমরা পাশাপাশি এই যে একটা নর্মাল এক্সরে, নর্মাল চেস্ট এক্সরে, এবং এইটা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়াল এফিউশনের। খেয়াল করে দেখুন আমাদের হার্ট রেটটা এখানে অনেক ছোটো দেখা যাচ্ছে, না নর্মাল যেরকম থাকে এখানে দেখুন নর্মাল থেকে অনেক বেশি বড় দেখা যাচ্ছে। এর কারণ কি, এবং এটা দেখুন ওয়াটার বোটল শাইনের মতো দেখা যাচ্ছে, তাই না? তো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ওয়াটার বোটল শাইন, ওয়াটার বোটল সাইন। ঠিক আছে, এখানে এখানে খেয়াল করুন, এই যে ওয়াটার বোটল। তাহলে আমরা কী পাবো, আমরা পেরিকার্ডিয়াল এফিউশনের এক্সরেতে মেইনলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে হার্ট উইল বি এনলার্জড ইন ট্রান্সভার্স ডায়ামিটার, মানে যেটাকে আমরা ওয়াটার বোটল শাইন পাবো। এবং এইখানে যেই কার্ডিওমেগালির ক্ষেত্রে কিন্তু শার্প মার্জিন আমরা না পেতে পারি, এখানে দেখুন মার্জিনগুলো অনেক শার্প, অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ওয়েল ডিমার্কেটেড। ঠিক আছে, তাহলে ওয়েল ডিমার্কেটেড মার্জিন পাচ্ছি বা শার্প মার্জিন পাচ্ছি, আর হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্টে বেড়ে যাচ্ছে। আর হার্ট হচ্ছে গ্লোবিউলার হয়ে গেছে, তাই না? এই গ্লোবিউলার হয়ে যাওয়া এবং ট্রান্সভার্স ডায়ামিটারে বেড়ে যাওয়া, এটাকে আমরা বলছি একসাথে হচ্ছে ওয়াটার বোটল সাইন। আর কী পাবো আমরা, আমাদের যে কার্ডিওফেনিক অ্যাঙ্গেল আছে, কার্ডিওফেনিক অ্যাঙ্গেল নর্মালি কিন্তু অতটা অ্যাকিউট থাকে না, এরকম থাকে, অনেকটা সোজা থাকে, প্রায় 90 ডিগ্রির কাছাকাছি, না একটু কম বেশি। তো এইখানে দেখুন এটা অনেক অ্যাকিউট হয়ে গেছে, তার মানে কি আমাদের কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা অনেক বেশি অ্যাকিউট হয়ে যাবে, যেহেতু আমাদের অ্যাপেক্সটা এবং এই সাইডের যেই আমাদের রাইট ভেন্ট্রিকল থাকে সেটা আসলে অনেক বেশি মানে মোটা হয়ে যাচ্ছে আর কি, দুই পাশে পানির কারণে অনেকটা রাউন্ডেড বর্ডার হয়ে যাচ্ছে আর কি, এই কারণে। তাহলে আমরা কী পেলাম, আমরা পেলাম ওয়াটার বোটল সাইন, যেখানে আমাদের হার্টটা গ্লোবুলার হয়ে গেল এবং আমাদের যে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট এটা বেড়ে গেল, এবং আমরা অ্যাকিউট কার্ডিওফেনিক অ্যাঙ্গেল পেলাম। এই যে 3টা ফিচার পেলাম, এই 3টা ফিচারকে আমরা একত্রে বলবো হচ্ছে দিস ইজ দ্য ফিচার অফ পেরিকার্ডিয়াল এফিউশন। এবং যেহেতু হার্টের উপরে কম্প্রেস করা হচ্ছে, তো আসলে ব্লাড সাপ্লাইটা আমাদের মানে যেহেতু হার্ট এখন আর আগের মতো পাম্প করতে পারছে না, কারণ চারদিক থেকে হচ্ছে পানি দিয়ে হার্টকে চুপসে ধরে রেখেছে, এই কারণে আমাদের ব্লাড ফ্লো টু দ্য লাংস কম হবে। যেই কারণে আমরা দেখুন নর্মাল আমাদের এক্সরেতে যেরকম হচ্ছে ব্লাড ফ্লো পাচ্ছি, বা আমাদের নর্মাল যেরকম ভাস্কুলার শ্যাডোয়িং আমরা পাচ্ছি, যে এগুলো এরকম ভাস্কুলার শ্যাডো কিন্তু আমাদের এই পেরিকার্ডিয়াল এফিউশনের এক্সরেটাতে নেই। তো ভাস্কুলার যে সাপ্লাইটা বা ভাস্কুলার যে মার্কিংসগুলো এগুলো যদি কম থাকে সেটাকে আমরা কী বলি, অলিগেমিয়া। তার মানে দেখতে পাচ্ছি পেরিকার্ডিয়াল এফিউশনের যে ফিল্মটা আছে এখানে হচ্ছে আমরা অলিগেমিয়া দেখতে পাচ্ছি। তার মানে এই যে 4টা ফিচার আমি মেইনলি বললাম, এই 4টা ফিচার যদি কোনো এক্সরেতে আপনারা পান তাহলে ধরে নেবেন সেটা হচ্ছে একটা পেরিকার্ডিয়াল এফিউশনের ফিচার। আমি আবার রিপিট করি, দিস ইজ আ প্লেন এক্সরে অফ চেস্ট ইনক্লুডিং বোথ টার্মস অফ ডায়াফ্রাম ইন পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ অথবা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ থাকতে পারে, যেটা হয় শোয়িং globular shaped heart which is enlarged in transverse diameter, showing water bottle shine and acute cardiophonic angles, and there is oligomia in the lung field. So my radiological diagnosis is pericardial effusion. একইভাবে আমরা বাকি ফিল্মগুলো যদি দেখি, দেখুন এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে দেখানো হয়েছে। অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউতে তো নর্মালি একটা ফলস কার্ডিওমেগালি থাকে, তাই না? আচ্ছা, এখানেও দেখুন হার্টটা অনেক বেশি বড় হয়ে গেছে, যদিও ওয়াটার বটল শাইনটা অত ভালো বোঝা যাচ্ছে না, এবং যে লাইনগুলো আছে আমাদের হার্টের লাইনগুলো এটা ওয়েল ডিমার্কেটেড, ঠিক আছে, বা শার্প মার্জিন বলতে পারি আমরা, দেখুন অনেক শার্প। তাহলে এটাও একটা পেরিকার্ডিয়াল এফিউশন। এখানে দেখুন এফিউশনটা অনেক বেশি, মানে আমাদের রাইট সাইডে যে লেফট সাইডে যে লাংটা আছে সেটা দেখাই যাচ্ছে না,
এটাও তাহলে একটা পেরিকার্ডিয়াল এফিউশন, এটা ম্যাসিভ পেরিকার্ডিয়াল এফিউশন। এবং এখানে দেখুন ওয়াটার বটল সাইনটা আমরা দেখিয়েছি, এই যে। তাহলে দিজ আর দ্য ফিল্মস অফ পেরিকার্ডিয়াল এফিউশন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা পেরিকার্ডিয়াল এফিউশনে 4টা মেইনলি ফিচার পাবো। প্রথমটা আমরা কী পাবো, আমরা দেখব যে আমাদের যেই হার্টটা সেটা ট্রান্সভার্স ডায়ামিটারে বেড়ে গেছে, গ্লোবিউলার শেপ হয়ে গেছে বা পেয়ার শেপ হয়ে গেছে, যেটাকে আমরা ওয়াটার বোতল সাইন বলছি। কার্ডিওটিক অ্যাঙ্গেলটা অ্যাকিউট হয়ে গেছে এবং অলিগেমিক লাং ফিল পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এখন আসুন মাইট্রাল স্টেনোসিস। আমরা আবার নর্মাল চেস্ট এক্সরেটার সাথে এটা তুলনা করে দেখি। আচ্ছা, নর্মাল চেস্ট এক্সের সাথে যদি তুলনা করি, আমরা লেফট সাইড এটা দেখি কেমন, ছোটো করে নিই। এই যে দেখুন, নর্মাল চেস্ট এক্সের সাথে যদি তুলনা করি তাহলে খেয়াল করে দেখুন আমাদের এখানে কিন্তু হার্টটা অনেক বেশি বড় মনে হচ্ছে, তাই না? ট্রান্সভার্স ডায়ামিটার একটু বেড়ে আছে আর কি। তো এটা থাকতেও পারে, নাও পারে। নর্মালি যখন পিওরলি মাইট্রাল স্টেনোসিস হয় তখন আসলে হার্টটা অত বেশি এনলার্জ হয় না, যদিও রাইট অ্যাট্রিয়ামটা একটু এনলার্জ হতে পারে ডিউ টু প্রেশার ভলিউম ওভারলোড, কিন্তু আসলে অতটা বেশি না। তো যেহেতু প্রেশার ওভারলোড হয় এবং রাইট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, এই কারণে আমাদের যেই লেফট হার্ট বর্ডার আছে এটা স্ট্রেইট হয়ে যায়। তার মানে প্রথম ফিচার যেটা আমরা পাবো সেটা হচ্ছে স্ট্রেইটেনিং অফ লেফট হার্ট বর্ডার। তাহলে প্রথম ফিচার আমরা কী পেলাম, স্ট্রেইটেনিং অফ লেফট হার্ট বর্ডার। যদি এটাতে বোঝা যাচ্ছে না, তারপরে অন্য এক্সেতে যদি আমি দেখি, তাহলে প্রথম ফিচার আমরা পেলাম হচ্ছে স্ট্রেইটেনিং অফ লেফট হার্ট বর্ডার। এবং নর্মালি যে পালমোনারি কোনাসটা আছে, এটা নর্মাল চেস্ট এক্সরে দেখুন এরকম একটা জিনিস আছে, তাই না? এরকম, মানে কনকেভ আউটওয়ার্ড। কিন্তু এখানে দেখুন আমাদের যে পালমোনারি কোনাসটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গেছে এবং এটা নর্মালি কনভেক্স আউটওয়ার্ড হয় যদি মাইট্রাল স্টেনোসিস থাকে, যদিও এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না কারণ স্ট্রেইটেনিং হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রমিনেন্ট হয়ে যায়। এই যে এখানে দেখুন অনেকটা প্রমিনেন্ট আছে পালমোনারি কোনাসটা, এখানে আরও ভালো বোঝা যাচ্ছে দেখুন। আচ্ছা, পালমোনারি অ্যাপেন্ডিক্সটা বা কোনাসের ওই জায়গাটা অনেক বেশি হচ্ছে কী বলা হয়, প্রমিনেন্ট হয়ে গেছে এবং এটা হচ্ছে কনভেক্স আউটওয়ার্ড হয়ে গেছে। নর্মালি হচ্ছে কনকেভ আউটওয়ার্ড থাকে, তাই না? এই যে নর্মাল এক্সাইটে আমরা দেখতে পাচ্ছি কনকেভ আউটওয়ার্ড। আচ্ছা, তাহলে আমরা কী পেলাম, স্ট্রেইটেনিং অফ লেফট হার্ট বর্ডার, এবং এখানে হচ্ছে আমরা পালমোনারি কোনাসটা হচ্ছে অনেক প্রমিনেন্ট পেলাম। এখন আসুন, আমাদের ট্র্যাকিয়াটা নর্মালি এখানে এসে কী হয়, দুইটা ভাগে ভাগ হয়। যেখানে ভাগ হয় সেই জায়গাটাকে আমরা কী বলি, ক্যারিনা। তো এই ক্যারিনাটা দেখুন নর্মালি আমি যেরকম আঁকিয়েছি এরকমই থাকে, যেমন এইটাতে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ট্র্যাকিয়া এবং এখানে দেখুন ক্যারিনাতে ভাগ হয়েছে, এটা হচ্ছে ক্যারিনা। তো এইটা হচ্ছে নর্মাল। এখন অ্যাবনর্মাল এক্সাইটাতে দেখুন, এখানে দেখুন ক্যারিনাটা কত বেশি বড় হয়ে গেছে, এইটা হচ্ছে ক্যারিনা। দেখুন এই ক্যারিনাটা অনেক বেশি ওয়াইডেনিং হয়ে গেছে। তার মানে দ্বিতীয় ফিচার আমরা কী পেলাম, ওয়াইডেনিং অফ ক্যারিনা। তাহলে প্রথম ফিচার আমরা কী পেলাম, আমরা পেলাম যে এক্সরেটা দেখে যে এখানে হচ্ছে আমাদের লেফট হার্ট বর্ডারটা স্ট্রেইটেনিং হয়ে গেছে, পালমোনারি অ্যাপেন্ডিজেস যেটা আছে বা লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিজেস যেটা আছে বা পালমোনারি কোনাস যেটা আছে এটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে গেছে এবং এটা নর্মালি হচ্ছে আমাদের কনকেভ আউটওয়ার্ড থাকে, এখানে কনভেক্স আউটওয়ার্ড হয়ে যেতে পারে, যদিও এখানে দেখা যাচ্ছে না অতটা ভালো। কেমন, তো এটাতে যেহেতু দেখা যাচ্ছে না এটা বলার দরকার নেই। আচ্ছা, তারপরে কি হচ্ছে, আমাদের যেই ক্যারিনা আছে ক্যারিনাটা অনেক বেশি ওয়াইডেনিং হয়ে গেছে। তাহলে এটা দ্বিতীয় ফিচার পেলাম আমরা। আর সেই সাথে কি আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট বাড়তেও পারে যদি মিক্সড মাইট্রাল ডিজিজ হয় বা মিক্সড মাইট্রাল ভালভুলার ডিজিজ হয়, কিন্তু যদি শুধুমাত্র মাইট্রাল স্টেনোসিস হয় সেক্ষেত্রে আসলে হার্ট অতটা ইনলেসড হয় না। কেমন, তাহলে নর্মালি শেপ হতে পারে। এখন আসুন, এখানে কি হয়, আমাদের যেই রাইট হার্ট আছে, রাইট হার্টটা আমাদের যে রাইট অ্যাট্রিয়াম আছে এখানে যেহেতু ভলিউম ওভারলোড হয়, ভলিউম ওভারলোডের কারণে আমাদের লেফট অ্যাট্রিয়াম যেটা আছে সেটা হচ্ছে, আমি রাইট বলে ফেলেছি, লেফট। কেমন, তো যেহেতু মাইট্রাল স্টেনোসিস তার মানে কি আমাদের লেফট অ্যাট্রিয়ামে হচ্ছে ভলিউম ওভারলোড হবে। লেফট অ্যাট্রিয়ামে ভলিউম ওভারলোডের কারণে আমাদের লেফট অ্যাট্রিয়ামটা হচ্ছে এনলার্জড হয়ে যাবে। এই কারণে এখানে আমরা ডবল হার্ট বর্ডার পাই। কেমন, ডবল রাইট হার্ট বর্ডার পাই। এখানে যদিও দেখা যাচ্ছে না, এখানেও দেখা যাচ্ছে না, এটাতে অত ভালো বোঝা যায় না, এটাতে দেখা যায়। কেমন, এই যে দেখুন এইটা একটা হার্ট বর্ডার, এইটা একটা হার্ট বর্ডার, মানে ডাবল রাইট হার্ট বর্ডার হয়ে গেছে। কারণ কি, কারণ হচ্ছে আমাদের লেফট হার্ট যেটা আছে, লেফট হার্টের যেই লেফট অ্যাট্রিয়াম সেটা এনলার্জড হয়ে গেছে ভলিউম ওভারলোডের কারণে। এখানে দেখুন ভালো করে দেখানো হচ্ছে ডিমার্কেশন করে, এটা তাহলে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়ামের যেই একটা বর্ডার প্রথমটা, আর পরেরটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের বর্ডার, মানে ডবল অ্যাট্রিয়াম বর্ডার দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা 4টা ফিচার পেয়ে গেলাম এবং সেই সাথে আমরা কী পেতে পারি, সেই সাথে আমরা কার্ডিওমেগালি পেতেও পারি, নাও পারি। যদি মিক্সড মাইট্রাল ভালভুলার ডিজিজ হয় সেক্ষেত্রে আমরা কার্ডিওমেগালি পাবো, না হলে শুধুমাত্র যদি পিওরলি মাইট্রাল স্টেনোসিস হয় সেক্ষেত্রে পাওয়া যায় না। তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, দিস ইজ এ প্লেন এক্সচেঞ্জ অফ চেস্ট ইনক্লুডিং বোথ ডোমস অফ ডায়াফ্রাম ইন ইরেক্ট পোস্টার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ অথবা পোস্টো অ্যান্টেরিয়র ভিউ শোয়িং। যদি হার্ট এনলার্জ থাকে সেক্ষেত্রে বলবো
হার্ট ইজ এনলার্জড ইন টার্মস অফ দ্য ডায়ামিটার, যদি না থাকে তাহলে বলার দরকার নেই। আর আমরা বলবো হচ্ছে লেফট হার্ট বর্ডার ইজ স্ট্রেইটেন্ড বা স্ট্রেইটেনিং অফ লেফট হার্ট বর্ডার উইথ প্রমিনেন্ট লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিক্স ও পালমোনারি কোনাস উইথ কনভেক্সিটি ডিরেক্টেড আউটওয়ার্ড, অথবা যদি না থাকে বলার দরকার নেই। তারপরে আমরা কী বলবো, ওয়াইডেনিং অফ ক্যারিনা। এবং যদি আমরা ডাবল রাইট হার্ট বর্ডার পাই সেক্ষেত্রে আমরা বলে দেবো যে ডাবল রাইট হার্ট বর্ডার ইজ সিন। সো মাই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস ইজ মাইটাল স্টেনোসিস। যদিও এত সহজে আমি বলে দিলাম, এটা আসলে ডায়াগনোসিস করা অনেক একটু টাফ আছে। আপনারা যদি অনেকগুলো ফিল্ম দেখেন আমার মনে হয় অনেকটা ইজি হয়ে যাবে। তো আমরা বাকি ফিল্মগুলোও দেখি, দেখুন এখানেও যদি অত ভালোটা বোঝা যাচ্ছে না আমাদের এখানটাতে, তো এখানে এতটুকু আপনারা বুঝতে পারছেন যে এটা অনেকটা স্ট্রেইটেনিং হয়ে গেছে, আর ক্যারিনাটা অনেক বেশি ওয়াইডেনিং হয়ে গেছে। এই যে ক্যারিনাটা, ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্ট দেখুন অনেক বেশি আছে, আমাদের মোর দেন 50% অফ দ্য চেস্ট ডায়ামিটার। আচ্ছা, এইখানেও একই রকম ফিচার আমরা পাচ্ছি, এবং এটাতে আমরা তো দেখিয়ে দিয়েছি মার্কিং করে। দেখুন ডাবল লেফট রাইট হার্ট বর্ডার, প্রমিনেন্ট লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিসেস, এবং এখানে হচ্ছে ওয়াইডেনিং অফ ক্যারিনা পাচ্ছি, এবং সেই সাথে হচ্ছে আমরা ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য হার্টে ইনক্রিজ পাচ্ছি, যদিও পিওর মাইটাল স্টেনোসিসে পাওয়া যায় না। তাহলে এইটা হচ্ছে ফিচার্স অফ মাইটাল স্টেনোসিস। এখন আসুন মিক্সড মাইটাল ভালভুলার ডিজিজ যদি হয় সেক্ষেত্রে কী হবে। সেক্ষেত্রে আমরা মাইটাল স্টেনোসিস যে ফিচারগুলো পেলাম সেগুলোও পাবো, এবং সেই সাথে মাইটাল লিগার্গিডেশনের ফিচারও পাবো। মাইটাল লিগার্গিডেশনের ফিচার শুধু একটাই অ্যাটলিস্ট আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের যেই হার্টের অ্যাপেক্স আছে, অ্যাপেক্সটা নিচের দিকে শিফট হয়ে যাবে, তাহলে শিফটিং অফ দ্য অ্যাপেক্স ইনফেরিয়রলি, এটা জানলেই হবে। এবং আমাদের মাইটাল যেই স্টেনোসিস আছে সেটাতে কিন্তু আমাদের হচ্ছে কার্ডিওমেগালি হয় না নর্মালি পিওর মাইটাল স্টেনোসিস হলে, কিন্তু মাইটাল লিগার্গিডেশনে কিন্তু কার্ডিওমেগালি হতে পারে। তার মানে এই ক্ষেত্রে আমরা কার্ডিওমেগালি পেতে পারি। তাহলে আমরা নতুন দুইটা ফিচার কী পেলাম, মাইটাল স্টেনোসিসের ফিচারগুলো তো থাকবেই, সেই সাথে আমরা মাইটাল লিগার্গিডেশনের কারণে আমাদের যেই হার্টের অ্যাপেক্স আছে ইনফেরিয়রলি শিফটিং হয়ে যাবে, এবং আমরা কার্ডিওমেগালি পেতে পারি। তাহলে এই ফিচারগুলো যদি পাই সেটাকে আমরা বলবো হচ্ছে মিক্সড মাইটাল ভালভুলার ডিজিজ। যেমন এইখানে দেখুন এই ফিচারগুলো, তাহলে অল ফিচার্স লাইক মাইটাল স্টেনোসিস, সেই সাথে হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটারের মধ্যে হার্টটা ইনক্রিজড হয়ে যাবে এবং অ্যাপেক্স মে বি শিফটেড ইনফেরিয়রলি। দেখুন এইটা হচ্ছে মিক্সড মাইটাল ভালভুলার ডিজিজ, ঠিক আছে। কার্ডিওমেগালি পাওয়া যাচ্ছে, ওয়াইডেনিং অফ ক্যারিনা এবং বাকি দুইটা ফিচার। তো আমি আসলে মিক্সড মাইটাল ভালভুলার ডিজিজের কোনো ভালো এক্সরে আমি গুগল থেকে বের করতে পারিনি, এই কারণে এখানে যে 4টা এক্সরে দেখছেন এই 4টা এক্সরে আসলে আমাদের আবদুল্লাহ স্যারের বই থেকে ডিরেক্টলি স্ক্রিনশট নেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টে আমরা কী পাবো, আমরা আবারও নর্মাল চেস্ট এক্সরের সাথে তুলনা করে দেখব। অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্টের ফিচার আসলে অনেকগুলো আছে। কি কি, আমরা ট্রান্সভার্স ডায়ামিটারে হার্টটা ইনলার্জ পাবো, নট নেসেসারিলি সবগুলোতে পাবো কিন্তু পেতে পারি। পালমোনারি কোনাসটা অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যাবে, দেখুন এখানে পালমোনারি কোনাসটা অনেক বেশি অনেক প্রমিনেন্ট, এবং নর্মালি হচ্ছে আমাদের কনকেভ আউটওয়ার্ড হয়, এখানে হচ্ছে কনভেক্স আউটওয়ার্ড হয়ে যাবে। দেখুন এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা হচ্ছে কনভেক্স আউটওয়ার্ড, ঠিক আছে। এবং আমাদের যে লেফট কোস্টোফেনিক অ্যাঙ্গেল আছে, কোস্টোফেনিক অ্যাঙ্গেল যদিও নর্মাল থাকে কিন্তু আমাদের কার্ডিওফেনিক অ্যাঙ্গেলে দেখুন অনেক অ্যাকিউট হয়ে গেছে, তাহলে অনেক অ্যাকিউট কার্ডিওফেনিক অ্যাঙ্গেল। এবং আরেকটা আমরা কী পাবো, অ্যাপেক্স আছে রাউন্ডেড হয়ে যাবে, এবং যেহেতু রাউন্ডেড হয়ে গেছে এই কারণে ডায়াফ্রাম থেকে একটু আপওয়ার্ডে শিফটিং হবে। তাহলে এই ফিচারগুলো যদি আমরা পাই সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আমরা আরও একবার বলি যে আমরা এখানে কী পাচ্ছি, আমরা যে পালমোনারি কোনাসটা আছে এটা হচ্ছে অনেক প্রমিনেন্ট হয়ে যাবে, এবং কনভেক্সিটি হচ্ছে ফেসিং আউটওয়ার্ড, দেখুন কনভেক্সিটি ফেসিং আউটওয়ার্ড। সেই সাথে আমাদের কার্ডিওমেগালি থাকতে পারে, মানে হার্টের ট্রান্সভার্স ডায়ামিটারটা অনেক ইনক্রিজ থাকতে পারে, আবার নাও পারে। কোস্টোফেনিক অ্যাঙ্গেলের যদিও কোনো সমস্যা হবে না, কিন্তু যেহেতু আমাদের হার্টের অ্যাপেক্সটা রাউন্ডেড হয়ে যায় এবং ডায়াফ্রাম তো এইটা ডায়াফ্রাম থেকে দেখুন অনেক উপরে উঠে গেছে, এই কারণে আমাদের যে কার্ডিওফেনিক অ্যাঙ্গেল আছে কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা অনেক অ্যাকিউট হয়ে যায়। দেখুন এখানে কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা অনেক অ্যাকিউট হয়ে গেছে, ঠিক আছে। এই ফিচারগুলো যদি আমরা পাই সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তাহলে এখানেও দেখুন একই রকম ফিচারগুলো আমরা পাচ্ছি, প্রমিনেন্ট হয়ে গেছে আমাদের, যদিও অ্যাপেক্সটা অত ভালো বোঝা যাচ্ছে না, আমাদের কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা একটু অ্যাকিউট হয়ে গেছে এবং কার্ডিওমেগালি অতটা বেশি নেই এখানে, ঠিক আছে। এখানেও দেখুন আমাদের অ্যাপেক্সটা রাউন্ডেড হয়ে গেছে, আর এই যে দেখুন এইটা হচ্ছে অ্যাপেক্স, এখান থেকে একটু উপরে উঠে গেছে ডায়াফ্রাম থেকে, তাই না। আচ্ছা, আর আমাদের কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা অ্যাকিউট হয়ে গেছে, এবং পালমোনারি কোনাসটা দেখুন একটু প্রমিনেন্ট হয়ে গেছে, আউটার কনভেক্সিটি যদিও এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এই ফিচারগুলো যদি আমরা পাই সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। নর্মালটার সাথে তুলনা করে দেখুন, নর্মালটা কিন্তু এরকম না, তাই না। আচ্ছা, এবার আমরা দেখব কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। এটা ডায়াগনোসিস করা একটু টাফ আর কি। কয়েকটা ফিচার আমরা আগে শিখে নিই। একটা আমরা বলেছিলাম অ্যাওর্টিক নাকাল,
অ্যাওর্টিক নাকেল কি আমাদের অ্যাওর্টা বা আর্টস অফ অ্যাওর্টা যেখানে হচ্ছে এরকম একটা বাঁক নেই, সেইখানে আমরা একটা অ্যাওর্টিক নাকেল দেখতে পাই। এই যে এইটা হচ্ছে অ্যাওর্টিক নাকেল, যেখানে আমাদের আর্টস অফ অ্যাওর্টাটা এরকম বাঁক নিচ্ছে, সেখান থেকে আমরা একটা এরকম দেখতে পাচ্ছি। এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে অ্যাওর্টিক নাকেল। এটা হচ্ছে অ্যাওর্টিক নাকেল। এই অ্যাওর্টিক নাকেল নর্মালি আমরা খুব ভালোভাবে দেখতে পাই, কিন্তু যখন আমাদের কোয়াক্টেশন অফ অ্যাওর্টা হবে তখন কিন্তু, যেহেতু কোয়াক্টেশন অফ অ্যাওর্টা মানে কি কনস্ট্রিক্টিং অফ অ্যাওর্টা, বা অ্যাওর্টা একটু কনস্ট্রিক্ট হয়ে গেছে, তখন কিন্তু আমরা এরকমটা পাবো না। ঠিক আছে, তাহলে আমরা তখন অ্যাওর্টিক নাকেলটা লেস প্রমিনেন্ট হয়ে যাবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু আমাদের অ্যাওর্টার হচ্ছে এখানে মানে কনস্ট্রিকশন হয়ে গেছে, বা একটু হচ্ছে কী বলা হয়, একটু কনস্ট্রিকশন হয়ে গেছে আমাদের অ্যাওর্টাটা। এটা যদি অ্যাওর্টা হয়, মনে করুন এখানে একটু কনস্ট্রিকশন হয়ে গেছে, এটাকে আমরা বলছি কোয়াক্টেশন। ঠিক আছে, তো এই কোয়াক্টেশন যদি হয় তখন দেখা যায় আমাদের কোলাটেরাল ফ্লো থ্রু ডাইলেটেড ইন্টারকোস্টাল আর্টারিজ এটা অনেক বেড়ে যায়। তো বেড়ে যাওয়ার কারণে আমরা যে রিবগুলো আছে, রিবের নিচে একটু নচিং দেখতে পাই। এখানে দেখা যাচ্ছে, দেখুন অনেক সুন্দর। এই যে এই রিবটার দিকে তাকান, রিব নর্মালি এরকম সমান হওয়ার কথা না, দেখুন এখানে সমান না, একটু নচিং আছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রিব নচিং। তাহলে এখানে দেখুন রিব নচিং আছে। ঠিক আছে, তাহলে রিব নচিং পাচ্ছি আমরা। এইটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ এইখানে দেখুন রিব নচিং, এই যে রিব নচিং, তাহলে নচিং রিবস পাচ্ছি আমরা। তাহলে লেস প্রমিনেন্ট অ্যাওর্টিক নাকেল পাচ্ছি আমরা। অ্যাওর্টিক নাকেলটা আমাদের লেস প্রমিনেন্ট হয়ে গেছে, রিব নচিং পাচ্ছি। আরেকটা কি, আমাদের এইটা ধরুন হচ্ছে অ্যাওর্টা এখান থেকে উঠছে, ধরুন অ্যাওর্টা এখান থেকে উঠছে, এখানে একটা কোয়াক্টেশন হয়ে গেছে। কোয়াক্টেশন হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে ডাইলেটেশন হয়ে এরকমভাবে চলছে। আকারণটা তো ভালো হয়নি, আরেকবার একাই আমি। এটা মনে করুন আমাদের অ্যাওর্টা উঠতে এখানে একটা কোয়াক্টেশন হয়ে গেছে, তারপরে আবারও হচ্ছে ডাইলেটেড হয়ে গেছে। এইটুকু হচ্ছে কোয়াক্টেশন। তো এই কোয়াক্টেশন এলাকাটা একটা কনস্ট্রিকশন পাচ্ছি আমরা, এবং এই কোয়াক্টেশন যদি ধরে নিই, দেখুন এটা হচ্ছে একটা 3 মতো দেখা যাচ্ছে। তো নর্মালি আমরা যদি ভালো একটা এক্সরেতে আমরা নিই এবং যদি ভালো ফিচার থাকে, সেক্ষেত্রে আমরা এই যে যেখানে পালমোনারি কোনাসটা অবস্থিত, এখানে যেহেতু আমাদের অ্যাওর্টাটা এভাবে উঠে যায়, এই কারণে দেখা যায় আমাদের কোয়াক্টেশন অফ অ্যাওর্টা যেহেতু হচ্ছে, এই কোয়াক্টেশনের জায়গায় আমরা এরকম একটা স্টেম পাই, এবং দুই দিকে যেহেতু ডাইলেটেড হয়ে যাচ্ছে, এখানে দুই দিকে ডাইলেশনের জন্য এরকম একটা ফিচার পাই। এই জিনিসটাকে আমরা বলা হচ্ছে ফিগার 3 সাইন। তো কোয়াক্টেশন অফ অ্যাওর্টার একেবারে বলা যায় প্যাথোগনোমিক একটা সাইন হচ্ছে এই ফিগার 3 সাইন। দেখুন এখানে অনেক ভালো দেখা যাচ্ছে। এই যে যেটা ব্লু অ্যারো, এই ব্লু অ্যারোটা হচ্ছে কোয়াক্টেশন রিপ্রেজেন্ট করছে, আর সামনের দিকে হচ্ছে ডায়ালেটেড যেই আমাদের আর্টারিটা, অ্যাওর্টাটা, আর পিছন দিকে আবারও ডায়ালেটেড অ্যাওর্টা। এইটাকে আমরা বলছি হচ্ছে ফিগার 3 সাইন। তাহলে আমরা কী পেলাম? আমরা প্রথমে পেলাম আমাদের অ্যাওর্টিক নাকেলটা লেস প্রমিনেন্ট হয়ে গেছে, নর্মালি এরকম থাকার কথা ছিল, এরকম আর নেই, লেস প্রমিনেন্ট হয়ে গেছে। দ্বিতীয় আমরা কী পেলাম? আমরা রিব নচিং পেলাম। দেখুন রিব নচিং পাচ্ছি, তাহলে আমরা রিব নচিং পেলাম। তৃতীয় আমরা কী পেলাম? আমরা হচ্ছে ফিগার 3 সাইন পেলাম। এই 3টা সাইন যদি পান, তাহলে সেটা হচ্ছে আমাদের কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। নর্মালি সাথে তুলনা করে দেখুন এইখানে। আবার এইটাকে কেউ ফিগার 3 সাইন বলেন না, কারণ এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক নাকেলের জন্য। এটা অ্যাওর্টিক নাকেলের জন্য, এই অ্যাওর্টিক আর্টসের জন্য এরকম। যদি ফিগার 3 সাইন হয়, সেক্ষেত্রে অ্যাওর্টিক নাকেলটা আসলে এরকম পাওয়া যায় না, একটু স্ট্রেইটেনিং হয়ে যাচ্ছে, এবং নিচের দিকে এসে দেখুন ফিগার 3 পাচ্ছি, এইখানে ফিগার 3টা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কোয়াক্টেশন অফ অ্যাওর্টার একটা ফিচার। আচ্ছা, রিব নচিং আরও ভালো করে দেখার জন্য এখানে দেখুন এরো দিয়ে দেখানো হয়েছে, এটা রিব নচিং, এই রিব নচিং। ঠিক আছে, আচ্ছা, এখন আসুন কার্ডিওমেগালি। আমি আগে বলেছি কার্ডিওমেগালি নিয়ে যেহেতু প্রথম ভিডিওতে আমি বলে রেখেছি, এই ভিডিওতে আমরা আর বলবো না। ঠিক আছে, তাহলে কার্ডিওমেগালি গেল। টেট্রালজি অফ ফ্যালোড। আচ্ছা, প্রথমে আসি টেট্রালজি অফ ফ্যালোড জিনিসটা কি। টেট্রালজি অফ ফ্যালোড হচ্ছে কোনো কারণে যদি পালমোনারি স্টেইনোসিস হয়, পালমোনারি স্টেইনোসিস হলে কী হবে? আমাদের রাইট ভেন্ট্রিকুলার যে প্রেশার সেটা বেড়ে যাবে। রাইট ভেন্ট্রিকুলার যখন প্রেশার ওভারলোড হবে, তখন রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, এবং সেই সাথে অনেক বেশি হাইপারট্রফির কারণে দেখা যায় যে আমাদের যে অ্যাওর্টা দিয়ে নর্মালি হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলো যায়। যদি রাইট ভেন্ট্রিকল থেকে আবার ব্লাড যাওয়া শুরু করে, সেটাকে আমরা কী বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ওভাররাইডিং অফ অ্যাওর্টা। তাহলে ওভাররাইডিং অফ অ্যাওর্টা হবে, এবং সেই সাথে ভেন্ট্রিকলে একটা সেপ্টাল ডিফেক্ট হবে। এই 4টা জিনিসকে একত্রে আমরা বলি হচ্ছে টেট্রালজি অফ ফ্যালোড। নর্মাল এক্সরেটা নিয়ে আসি কেমন। উফ, তো এইটার কারণে আমাদের হার্টটা যেই অ্যাপেক্সটা আছে, অ্যাপেক্সটা অনেক বেশি রাউন্ডেড হয়ে যাবে। তাহলে একটা রাউন্ডেড অ্যাপেক্স পাবো আমরা। দেখুন এখানে একটা রাউন্ডেড অ্যাপেক্স পাচ্ছি, এখানে রাউন্ডেড অ্যাপেক্স পাচ্ছি, এবং উপরের দিকে যে মিডিয়াস্টিনাম, এই মিডিয়াস্টিনামটা অনেক বেশি ওয়াইডেনিং হয়ে যাবে। নর্মালি এতটুকু থাকার কথা ছিল, কিন্তু দেখুন এটা এত বড় হয়ে গেছে। তাহলে ওয়াইডেনিং অফ মিডিয়াস্টিনাম পাচ্ছি। তো ওয়াইডেনিং অফ মিডিয়াস্টিনাম, এবং সেই সাথে আমাদের হার্টের অ্যাপেক্সটা কী হয়ে যাচ্ছে? রাউন্ডেড হয়ে যাচ্ছে।
এই জিনিসটা দেখুন একটা বুটের মতো দেখা যাচ্ছে, আমরা যে পায়ে বুট পরি এরকম। এই জিনিসটাকে আমরা হচ্ছে বুট শেপড হার্ট। দেখুন একটা বুট যদি এখানে বসাই দিই একেবারে এরকমই দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা বলি কি বুট শেপড হার্ট। তো এই বুট শেপড হার্ট হচ্ছে প্যাথোগনোমিক অফ টেট্রালজি অফ ফ্যালট। এবং সেই সাথে যেহেতু এখানে অনেক কাহিনী ঘটে যাচ্ছে, আমাদের পালমোনারি স্টেনোসিস আছে, আমাদের ওভাররাইডিং অফ অ্যাওর্টা আছে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ইফেক্ট আছে, এই কারণে দেখা যায় আমাদের যে লাঙে ব্লাড সাপ্লাই এটা অনেকটা কমে যায়। এই কারণে আমাদের যে হার্ট, আমাদের নর্মাল যে লাং ফিল্ড আছে এখানে ভাস্কুলার মার্কটি অনেক কম দেখা যায়। এটাকে আমরা কী বলি অলিগেমিয়া। তার মানে এই দুইটা ফিচার যদি আমরা পাই, একটা হচ্ছে বুট শেপড হার্ট আর একটা হচ্ছে অলিগেমিক লাং ফিল্ড, দুটো পালমোনারি স্টেনোসিস, এই দুইটা যদি আমরা পাই সেটাকে আমরা ক্লিয়ারলি ধরে নেব এটা হচ্ছে আমাদের টেট্রালজি অফ ফ্যালট। নর্মাল হার্টের সাথে তুলনা করুন, দেখুন নর্মাল হার্ট কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কিন্তু এখানে দেখুন বুট শেপড হার্ট হয়ে গেছে, এবং সেই সাথে আমাদের ওয়াইডেনিং অফ মিডিয়াস্টিনাম হয়ে গেছে এবং অলিগেমিক লাং ফিল্ড হয়ে গেছে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট। এটা ডায়াগনোসিস করা অনেক ইজি, কেমন? কার্ডিওমেগালি এবং এই বুট শেপড হার্ট ডায়াগনোসিস করা সব থেকে সোজা আমার মনে হয়। আচ্ছা, এখন এই এক্সরেটার দিকে দেখেন, এটা হচ্ছে পালমোনারি ইডিয়ামার এক্সরে, লেখাই আছে পালমোনারি ইডিয়ামা মানে কি, মানে লাঙে যদি পানি জমে, তাই তো? অ্যালভিওলাইতে যদি পানি জমা যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইডেমা। তো পালমোনারি ইডেমাতে কী হয়, আমাদের যেই নর্মাল এটা ধরুন হচ্ছে আমাদের এয়ারওয়েটা আসছে, এয়ারওয়েসে অনেকগুলো ব্রাঞ্চিং হয়। তো এই অ্যালভিওলাইতে যে পানিগুলো থাকে সেগুলো যদি লিক করে এই যে নর্মাল যে এয়ারওয়েগুলো আছে, ছোটো ছোটো এয়ারওয়েগুলো এই এয়ারওয়ের ভিতরে চলে আসে, তখন ওইটাও দেখা যায় আমাদের নর্মালি তো হার্টের যে এয়ারওয়েগুলো সেগুলো কালো হয়, এগুলো সাদা হওয়া শুরু করে। তো আমরা জানি সবগুলো এয়ারওয়ে ঢুকে কোন দিক দিয়ে, আমাদের এই হাইলাম দিয়ে। তো হাইলাম দিয়ে ঢুকে বলে এই হাইলামের দিকে অনেক বেশি ওপাসিটি পাওয়া যায়, প্যাচি ওপাসিটি পাওয়া যায়। এই যে হাইলামের দিকে প্যাচি ওপাসিটি পাওয়া যায়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ব্যাট উইং সাইন। মানে আমাদের বাদুড়ের যেই পাখনা ডানার মতো দেখা যায়, এই জিনিসকে আমরা বলি হচ্ছে ব্যাট উইং সাইন। আমরা আলো ভালো করে দেখার জন্য এটা দেখতে পারি। দেখুন এই যে আমাদের যেই এয়ার স্পেসগুলো আছে, নর্মালি ছোটো ছোটো এয়ার স্পেসগুলো, এখানে হচ্ছে আমাদের ফ্লুইড জমে এটা হচ্ছে সাদা হয়ে গেছে, প্যাচি অপাসিটি পাচ্ছি। এখন আমরা যদি ব্যাটের উইংয়ের সাথে তুলনা করি, দেখুন একদম ব্যাট উইং শেপ দেখা যাচ্ছে। এই ব্যাট উইং সাইন বলি এটাকে আমরা। এই ব্যাট উইং সাইন হচ্ছে প্যাথোগনোমিক অফ পালমোনারি ইডেমা। তাছাড়া আমরা কী পেতে পারি, আমরা হচ্ছে কার্লি লাইন পেতে পারি এবং এয়ার ব্রঙ্কোগ্রাম পাবো। এবং আমরা কি জানি, নর্মালি হচ্ছে আমাদের যে ভাস্কুলার শ্যাডোগুলো, এই ভাস্কুলার শ্যাডোটা হচ্ছে আমাদের লোয়ার লাঙে বেশি থাকে, তাই তো? লোয়ার লাঙে এটা হচ্ছে বেশি থাকবে, লোয়ার লাং ফিল্ডে বেশি থাকবে, যেহেতু গ্র্যাভিটির কিছু কারণ আছে। এবং আমরা জানি হার্টের যে পালমোনারি আর্টারি সাপ্লাই সেটা 3টা লেভেল আছে, ABC, তাই না? তো সেইটা কিন্তু নর্মালি হচ্ছে আমাদের হার্টে থাকে। কিন্তু যখন অ্যাবনর্মাল হার্ট হবে, অ্যাবনর্মাল হার্ট যদি আসে তখন কি হবে, দেখুন এখানে হচ্ছে আমাদের যে ভাস্কুলার শ্যাডোটা আমাদের লোয়ার লাঙে বেশি আছে, দেখুন লোয়ার লাঙে বেশি। কিন্তু এটা যদি আপার লাঙে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি আপার লোব ডাইভারশন, তাই না? তো এই আপার লোব ডাইভারশনও কিন্তু পালমোনারি ইডিয়ামার একটা ফিচার। আরেকটা ফিচার কি, আরেকটা হচ্ছে আমাদের যেই সেপ্টাগুলো আছে পালমোনারি ইডিয়ামার কারণে এই সেপ্টাগুলো অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায়, যেটাকে আমরা কি বলি কার্লি বি লাইন। এই যে দেখুন কার্লি বি লাইন, এখানে ভালো দেখা যাচ্ছে না অতটা, যদিও এখানে দেখা যাচ্ছে, দেখুন এই যে কার্লি বি লাইন, এটা একটা কার্লি বি লাইন, এটা কার্লি বি লাইন, এটা কার্লি বি লাইন, এগুলো হচ্ছে কার্লি বি লাইন। তার মানে কার্লিস বি লাইন আমরা দেখতে পাবো। তাহলে আমরা কী পেলাম, আমরা একটা পেলাম হচ্ছে ব্যাট উইং সাইন, একটা পেলাম আমরা কার্লি বি লাইন, একটা হচ্ছে আপার লোব ডাইভারশন। আর কি পাবো, আমাদের যে এই এয়ারওয়েগুলো আছে, এয়ারওয়েগুলো দেখুন নর্মালি হচ্ছে এই লাঙের শ্যাডোর ভিতরে অত ভালো দেখা যায় না। কিন্তু যখন ওই যে কনসলিডেশন যখন পড়িয়েছিলাম আমি পূর্ববর্তী ভিডিওতে, তখন বলেছিলাম কনসলিডেশনের ভিতরে আমাদের যে এয়ারওয়ে শ্যাডোগুলো আছে সেগুলো কোনো সুন্দর দেখা যায়, যেটাকে আমরা কী বলি এয়ার ব্রঙ্কোগ্রাম। এরকম পালমোনারি ইডিয়ামাতেও কিন্তু এয়ার ব্রঙ্কোগ্রাম পাওয়া যেতে পারে, দেখুন এখানে পাওয়া যাচ্ছে। দেখুন এইটা হচ্ছে আমাদের, এরকম নামে আন্দাজে আঁকিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইটা হচ্ছে আমাদের ক্যারিনা, এই যে এদিকে লেফট চলে গেছে, এদিকে রাইট, এই রাইটটা এসে দেখুন অনেক ভাগ হয়েছে, এই ভাগগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলি এয়ার ব্রঙ্কোগ্রাম। তার মানে আমরা এয়ার ব্রঙ্কোগ্রাম পাবো, সেই সাথে আমরা কী পাবো, আমরা ব্যাট উইং সাইন পাবো, সেই সাথে আমরা কী পাবো, আমরা কার্লি বি লাইন পাবো এবং আপার লোব ডাইভারশন পাবো। এই জিনিসগুলো যদি পাই তাহলে আমরা ডায়াগনোসিস কী বলবো, এটা হচ্ছে পালমোনারি ইডিয়ামা। তো পালমোনারি ইডিয়ামার অনেকগুলো কজ থাকতে পারে। একটা হচ্ছে আমাদের কার্ডিয়াক কজ, হার্ট ফেলিয়ারে হয় মেইনলি, ফ্লুইড ওভারলোড হতে পারে, রেনাল ফেলিয়ারে হতে পারে। আর নন কার্ডিয়াক কজে কী হতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, পালমোনারি এম্বলিজম, আর বাকি যে বিষয়গুলো আছে, ঠিক আছে, এগুলো একটু পড়ে নিন। তাহলে এইটাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্যাথোলজিস অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেগুলো দেখতে আসলে আমাদের জন্য প্রয়োজনীয়। ঠিক আছে, আমি আশা করি কিছুটা হলে আপনাদেরকে শেখাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করতে পারেন আমাকে, আমি চেষ্টা করব, যদি আমি স্টুডেন্ট খুব যে বেশি পারি তা না, কিন্তু আল ট্রাই আনসারিং কোশ্চেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।